নূরপুর নামে একটি ছোট গ্রাম ছিল। এই গ্রামে দুই প্রতিবেশী বাস করতেন। এক বাড়িতে রহিমুল্লাহ তার স্ত্রী জোয়ার সাথে থাকতেন। রহিমুল্লাহর স্বভাব ছিল পড়ন্ত বিকেলে সূর্যের মতো শান্ত। সে সারাদিন তার 2 একর জমিতে হাড় ভাঙা খাটুনি খাটত এবং সন্ধ্যায় যা জুটত তাই দিয়ে হাসি খুশি দিন কাটাত। তাদের ঠিক পাশের বাড়িতে থাকত রশিদ এবং তার স্ত্রী সকিনা। রশিদ পরিশ্রমী হলেও তার মেজাজ ছিল খুব তেতো। সে প্রায় অন্যের উন্নতি দেখে হিংসায় জ্বলত। স্ত্রী সকিনাও ছিল একই স্বভাবের। জোয়া খুব কষ্ট করে বাড়ির সামনে একটা ছোট বাগান করেছিল, যেখানে সে টমেটো, লঙ্কা এবং বেল ফুলের কিছু গাছ লাগিয়েছিল। সকিনার এই সবুজ বাগান দেখে খুব হিংসা হতো। বড় মহারানী এসেছে দেখো একবার, সারা দিন এই গাছগুলির সাথে শুধু গল্প করে। আমার কাছে অনেক জায়গা আছে, কিন্তু এই মুরগি আর গরু ছাগলের নোংরা পরিষ্কার করে সময় পেলে তবে তো হবে। ওর কোনো কাজ নেই, তাই সারাদিন মাটি আর গাছ নিয়ে ঢং করে বেড়ায়। ছকিনা ইচ্ছে করেই নিজের মুরগিগুলোকে জোয়ার বাগানের দিকে তাড়িয়ে দিত। মুরগিগুলো জোয়ার কচি গাছগুলোকে মাটি খুঁড়ে নষ্ট করে দিত এবং কুড়িগুলো খেয়ে ফেলত। জোয়া 1-2 দিন ধৈর্য ধরল, কিন্তু যখন প্রতিদিন ক্ষতি করতে শুরু করল, সে একদিন ছকিনার কাছে গেল। ছকিনা আপা, ও ছকিনা আপা, একটু বাইরে আসবেন? আপনার সাথে একটা দরকারি কথা ছিল। আবার কি বিপদ হলো? সাত সকালে আমার দরজায় কড়া নাড়ার কি দরকার ছিল? শান্তিতে একটু বাড়ির কাজও করতে দিবি না? আপা, কিছু মনে করবেন না। আসলে আপনার মুরগিগুলো রোজ আমাদের বাগানে ঢুকে গাছগুলো নষ্ট করে দিচ্ছে। দেখুন, আজ তো আমার টমেটো গাছগুলো মিলে ফেলেছে। কত কষ্ট করে বড় করেছিলাম গাছগুলোকে। ওহো, সামান্য এই তুচ্ছ কথার জন্য তুমি আমার সময় নষ্ট করলে? মুরগি তো অবলা প্রাণী, তারা তো দানা খুঁড়তে এদিক ওদিক যাবেই। এতে তো চিৎকার করার কি আছে? কতটুকুই বা খেয়েছে। তোমার যদি এতই সমস্যা হয়, তবে নিজেই একটা বেড়া ফ্রেন্স দিয়ে নিচ্ছ না কেন? আরে আপা, আমি তো আদব মেনেই আপনাকে একটু সাবধান হতে বললাম, আর আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি কোনো অপরাধ করেছি। ব্যাস, অনেক হয়েছে তোমার লেকচার। আমার মুরগি আর আমার যা খুশি তাই করব। তারা যেখানে ইচ্ছা যাবে। তোমার যদি এতই ক্ষমতা থাকে তাহলে বেড়া দিয়ে নাও, নইলে চুপচাপ ঘরে বসে থাকো। ভবিষ্যতে আমার দরজায় আর আসবে না। জোয়ার চোখে জল চলে এলো এবং সে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে গেল। সন্ধ্যায় রহিমুল্লাহ যখন মাঠ থেকে ক্লান্ত হয়ে ফিরল, জোয়া তাকে সব কথা খুলে বলল। জোয়া, চোখের জল মুছে ফেলো। আমরা ছকিনা আপার স্বভাব ভালো করেই জানি। দেখো, উনি রাগের মাথায় বললেও একটা কথা ঠিকই বলেছে, আমাদের জিনিসের হেফাজত আমাদেরই করতে হবে। তুমি একদম চিন্তা করো না। কাল সকালেই আমি বাজার থেকে শক্ত বাঁশ নিয়ে আসব, আর বাগানের চারধালে এমন বেড়া দেব যে মুরগি ভিতরে তাকাতেও পারবে না। ঝগড়া একদম গোড়া থেকেই শেষ হয়ে যাবে। কিন্তু ওদের মুরগির জন্য আমরা কেন আমাদের পরিশ্রম আর পয়সা নষ্ট করব? ওদের কি কোনো দায়িত্ব নেই? পাগলি, আমরা এই পরিশ্রম ওদের ওই মুরগির জন্য করছি না, আমাদের ঘরের শান্তি আর সুখের জন্য করছি। ঘৃণা আর ঝগড়া বাড়ানোর চেয়ে ভালো হলো আমরা নিজেরাই তার সমাধান খুঁজি। এখন আর মন খারাপ করো না। পরের দিন রহিমুল্লাহ বেড়া দেওয়া শুরু করল। এটা দেখে প্রতিবেশী রশিদের মনে হিংসে হলো এবং রেগে গিয়ে সে ওখানে পৌঁছল। এই রহিমুল্লাহ, এসব কি উল্টাপাল্টা কাজ করছো? এই ঘেরাটোপ কেন বানাচ্ছ? কিছু না ভাই, এই মুরগি এসে গাছগুলো নষ্ট করছিল। জোয়া খুব কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম বেড়াটা দিয়ে দেই, যাতে ভবিষ্যতে কোনো ঝগড়া না হয়। বেড়া দিচ্ছ তো দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই খুঁটিটা তুমি কোথায় পুঁতেছ? এটা আমার জমির ভিতরে চলে আসছে। আমার জমি দখল করার অধিকার তোমাকে কে দিল? কি বলছেন রশিদ ভাই? আমাদের 2 বাড়ির সীমানার যে পুরনো পাথরটা আছে সেটা তো এখানেই। আমি পাথরের ঠিক আমার দিকেই নিজের জমিতেই খুঁটি পুঁতেছি, আপনি নিজে দেখে নিন। ওই পাথর কোনো সীমানা নয়। আমাদের দাদাজির সময় ওখানে একটা বড় খেজুর গাছ ছিল। সেই গাছটা যতটুকু ছড়িয়েছিল ততদূর আমাদের জায়গা। তুমি এখন ধীরে ধীরে আমার জমি দখল করছো। ভদ্রতা এটাই যে তুমি এখনই খুঁটিটা উপড়ে ফেলো, নইলে ফল ভালো হবে না।
রশিদ ভাই, সেই খেজুর গাছ তো বহু বছর আগেই পড়ে গেছে, আপনিও তা জানেন। গ্রামের রেকর্ড, পঞ্চায়েতের কাগজ অনুযায়ী এই পাথরটাই আসল সীমানা। আমি 1 ইঞ্চিও আপনার জায়গায় আসিনি, অকারণে কথা বাড়াবেন না। কাগজপত্র, সেই কাগজ কে লিখেছে? তুমি নিশ্চয়ই পাটোয়ারিকে ঘুষ দিয়ে পক্ষে করে নিয়েছো। আমার কাগজের কোনো দরকার নেই। আমি বলছি কাজ বন্ধ বন্ধ করো। আমি ন্যায়ের পথে আছি ভাই, কাজ থামাবো না, কারণ আমি কোনো ভুল করছি না। আচ্ছা, আমার কথার কি কোনো দাম নেই? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি আমার সাথে লাগলে কি ফল হয়। এই বলে রশিদ ঘরের ভেতরে গেল এবং তার স্ত্রী ছকিনাকে ডেকে নিয়ে এলো। দুজনে মিলে রহিমুল্লার ওপর চিৎকার করতে লাগলো এবং কথা বলতে শুরু করলো। আমাদের কি ভেবেছিস আমরা কি কথা বলতে জানি না? আমাদের জমি দখল করে জমিদারি দেখাবি? তোর ওই 2 পয়সার আনাজপাতির জন্য আমাদের জমি গিলে খাবি? চোর কোথাকার, লজ্জা করে না? ছাকিনা আপা, নিজের জিভ সামলে কথা বলুন। আমার স্বামীকে চোর বলার সাহস আপনার হলো কি করে? সব কাগজপত্র আর প্রমাণ আমাদের কাছে আছে। আপনারা নিজেরা অন্যায় করছেন। আপনাদের আসল রূপ এবার পুরো গ্রামের সামনে আসা উচিত। আমাদের জমি দখল করছেন আর আমাদেরই খারাপ বলছেন। আমি কালই পঞ্চায়েত ডাকব। সেই চিৎকার শুনে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। রশিদ আর ছকিনা অনেক নাটক করল। রহিমুল্লাহ যতই শান্ত করার চেষ্টা করুক না কেন, তারা কিছুতেই মানল না। বদনাম আর ঝগড়া এড়াতে সেদিন বেড়ার কাজ বন্ধ হয়ে গেল। সেই দিন থেকে ছকিনা পুরো গ্রামে জোয়ার আর রহিমুল্লার বিরুদ্ধে বিষ ঢালা শুরু করলো। দেখেছেন আপনারা ওই জোয়ার কত অহংকার হয়েছে? কয়েকটা সবজি গাছ লাগিয়ে ও মনে হয় জান্নাতের গাছ ভাবছে। আমার অবলা মুরগিগুলো একটু গেছে বলে ও আমার সাথে লড়তে এলো। আজ বেড়া দেওয়ার কথা উঠল, তখন আমাদের 2 গজ জমি দখল করে বেড়া দিতে চাইল। দেখুন স্বামী স্ত্রী দুজনে কত বড় প্রতারক ও লোভী। ওদের থেকে দূরে থাকাই ভালো। এসব কথা শুনে কেউ বিশ্বাস করল, কেউ আবার হাসল। কিন্তু যখনই গুজবগুলো জোয়ার কানে পৌঁছল, তার বুক ফেটে গেল। সে কলের পাড়ে যাওয়া কমিয়ে দিল। মানুষের সাথে মেলামেশা বন্ধ করে ঘরের ভিতরে মন খারাপ করে বসে থাকত। কি হয়েছে জোয়া? তুমি এমন চুপচাপ কেন বসে আছো? খাবারও তো খেলে না? আমাদের সম্মান ধুলোয় মিশে গেছে। ওই ছকিনা আমাদের পুরো গ্রামের চোর আর বেঈমান বলে বেড়াচ্ছে। আমি মানুষের সামনে মাথা তুলে তাকাতে পারছি না। আমাদের এই বেড়ার কি দরকার ছিল? গাছ নষ্ট হলে হতো, অন্তত এই অপমান তো সইতে হতো না। এখন সবাই আমাদের ঘৃণার নজরে দেখে। দেখো জোয়া, এখন তুমিও ওদের মতো ভাবছো। ওরা ভুল করছে বলে আমাদের মাথা ঝোকানোর দরকার নেই। সময় সবাইকে নিজের আসল চেহারা দেখিয়ে দেয়। কিন্তু আমার খুব ভয় করছে। ওরা খুব নিষ্ঠুর লোক, আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। জোয়া যা ভয় পাচ্ছিল ঠিক তাই হলো। রশিদ আর ছকিনা তাদের শত্রুতাকে অন্য পর্যায়ে নিয়ে গেল। রহিমুল্লাহ আর রশিদের বাড়ির মাঝখানে একটা ছোট নালা ছিল, যা দিয়ে বর্ষার জল গ্রামের বাইরে যেত। বর্ষাকাল ছিল। ছকিনা ইচ্ছে করেই ঘরের সব আবর্জনা, পুরনো ছেঁড়া কাপড় আর ঘাস খড় সেই নালায় ঢুকিয়ে সেটা পুরো বন্ধ করে দিল। খুব দারুণ কাজ করেছো। এবার আসবে আসল মজা। এবার দেখি ওরা কেমন শান্তিতে ঘুমায়। আমাদের সাথে শত্রুতার ফল কি হয়? যখন নোংরা জল ঘরে ঢুকবে, তখন ওদের সব দিমাগ ঠান্ডা হয়ে যাবে। এক রাতে যেন আকাশ ভেঙে পড়ল। এমনি মুষলধারে বৃষ্টি শুরু হলো। রহিমুল্লাহ ও জোয়া ক্লান্ত হয়ে ঘুমোতে যাবে, হঠাৎ উঠোন থেকে জলের শব্দ এলো এবং ঘরের ভেতরে জল ঢুকতে শুরু করলো। শুনছেন? উঠুন, তাড়াতাড়ি করুন, ঘরে জল ঢুকছে। রহিমুল্লাহ ধরফড়িয়ে উঠল। বাইরে তাকিয়ে দেখল উঠোন হাঁটুর সমান আবর্জনা, নোংরা জলে ভরে গেছে। নালা বন্ধ থাকায় রাস্তার সব বৃষ্টির জল রহিমুল্লার ঘরে ঢুকছিল। সব শেষ হয়ে গেল। ওই শকিনা ইচ্ছে করেই নালা বন্ধ করেছে। আমি জানি। দেখ, আমাদের সব জিনিসপত্র ভিজে যাচ্ছে। দেখতে দেখতে জল রান্নার ঘর আর শোবার ঘর পৌঁছে গেল। সবথেকে দুঃখের বিষয় ছিল যে ঘরের কোণে রাখা শস্যের বস্তাগুলো, যা সারা বছরের খাবারের জন্য জমানো ছিল, জলে ভিজে পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমার সারা বছরের মেহনত ধুলোয় মিশে গেল। ওই নিষ্ঠুর লোকগুলো আমার মুখের গ্রাস কেড়ে নিল। এখন আমরা সারা বছর কি খাবো? সেই রাতে তারা দুজনেই এক মুহূর্তের জন্য ঘুমাতে পারল না। সারা রাত বাসন দিয়ে জল বাইরে ফেলতে লাগলো। সকালে বৃষ্টি কমলেও সব ক্ষতি হয়ে গিয়েছিল।
রহিমুল্লার চোখে আজ প্রথমবার রাগ দেখা দিল। সে একটা লাঠি হাতে নিল, রেগে রশিদের বাড়ির দিকে এগিয়ে গেল। ওরে রশিদ, বাইরে আয়, আজ একটা ফয়সালা হয়েই যাবে, বাইরে আয়। রশিদ আর ছকিনা ভয়ে ভয়ে বাইরে এলো। চিৎকার শুনে গ্রামের মানুষ আবার জড়ো হলো। ধিক্কার জানাই তোমাদের এই মানসিকতাকে। এটাও কি কোনো জীবন? যদি আমার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতো তবে আমার সাথে লড়তে। নালা বন্ধ করে আমার খাবার কেন ডোবালে? আমার আর আমার স্ত্রীর মুখের গ্রাস কেন কেড়ে নিলে? থাক, ছেড়ে দিন, ওদের সাথে কথা বলবেন না। যারা নিচু হয়ে গেছে তাদের আর কত নিচে নামাবেন? ওমা, আমরা আবার কি করলাম যে আমাদের উপর চড়াও হচ্ছ? বৃষ্টি তো উপরওয়ালা দিয়েছেন, নালা তো আবর্জনায় ভরে গেছে, হবে হয়তো তোমাদের ঘর নিচু তাই জল ঢুকেছে, তার জন্য আমাদের মারবে? দেখুন গ্রামবাসীও কিভাবে নিরপরাধ মানুষের উপর জুলুম করছে। হ্যাঁ, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তোমার খাবার ভিজেছে, তাতে আমাদের কি দোষ? গিয়ে নালা পরিষ্কার করো, আমাদের উপর চেঁচিও না। রহিমুল্লার রাগ এবার ফেটে পড়বে। তখনই ভিড়ের ভিতর থেকে গ্রামের সব থেকে বয়স্ক এবং সম্মানিত বশির চাচা সামনে এলেন। থামো রহিমুল্লাহ, লাঠিটা নিচে ফেলো, রাগ শয়তানের কাজ। রশিদ চাচার মান রাখতে রহিমুল্লা লাঠি ফেলে দিল। বশির চাচা রশিদের দিকে ঘুরলেন, তার চোখে ছিল গাম্ভীর্য। কি রশিদ, তোমার কি সত্যি কোনো হাত নেই? আর ছকিনা, তুমি কি সত্যিই নিরপরাধ? আমরা কিছু জানি না বশির চাচা, ওরা আমাদের উপর মিথ্যে দোষ দিচ্ছে যাতে আমাদের নাম খারাপ হয়। মিথ্যে বলো না ছকিনা। কাল দুপুরে যখন তুমি পুরনো কাপড়ের পুটলি ওই নালায় ঢোকাচ্ছিলে, আমি নিজে এই বুড়ো চোখে তোমাকে দেখেছিলাম। যখন আমি জিজ্ঞেস করেছিলাম কি করছো, তখন আমাকেও মিথ্যে বলেছিলে যে তুমি নালা পরিষ্কার করছো। এটা কি সত্যি নয় বলো? বশির চাচার কথা শুনে রশিদ আর চকিনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাদের বলার মতো কোনো ভাষা ছিল না, আর তাদের মাথা অপমানে ঝুঁকে গেল। দেখলে গ্রামবাসী, এটাই হলো আসল ঘটনা। রশিদ, মনে রেখো, প্রতিবেশী হলো ভাইয়ের মতো। বিপদে সবথেকে আগে প্রতিবেশী দরজা খটখটায়, আর মৃত্যু হলে সবথেকে আগে প্রতিবেশী চোখের জল ফেলে। আর তোমরা 1 ইঞ্চি জমি আর মুরগির জন্যে এত ঘৃণা পুষে রেখেছিলে? রশিদ, তুমি খুব ভুল করেছ। রহিমুল্লার কষ্টের খাবার নষ্ট করে দিয়েছ, এটা বড় পাপ। রহিমুল্লাহ, তোমার ক্ষতির জন্য আমি খুব দুঃখিত, কিন্তু রেগে লাঠি ধরা তোমার সংস্কার নয়। রশিদ আর ছকিনা অপমানিত হয়ে নিজেদের ঘরের ভিতরে চলে গেল। রহিমুল্লাহ ও জোয়া দুঃখী মনে ঘরে ফিরে এলো। সেদিন থেকে কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল। 2 মাস এভাবেই তিক্ততায় কেটে গেল। প্রচণ্ড গরম শুরু হলো, সূর্য যেন আগুন ঝরাতে লাগল। একদিন দুপুরে রহিমুল্লাহ মাঠ থেকে কাজ করে ফিরল। জোয়া তাকে জল দিচ্ছিল, তখনই জোয়ার নজর জানলার বাইরে গেল। শুনছেন? ওই দেখুন, রশিদ ভাইদের বাড়ির পিছন থেকে কত কালো ধোঁয়া বেরোচ্ছে। ইয়া মা বুধ, এত আগুন লেগেছে! রশিদের বাড়ির পিছনে শুকনো শুকনো খড়ের গাদায় আগুন লেগে গিয়েছিল। গরম আর হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ল এবং দেখতে দেখতে ঘর থেকে বাড়ির কাঠের ছাদ পর্যন্ত পৌঁছে গেল। সকিনা জ্ঞান হারিয়ে বাচ্চাদের নিয়ে বাইরে এলো আর চিৎকার করতে লাগলো। হায় আল্লাহ, আমার ঘর পুড়ছে, কেউ বাঁচান, কেউ আসুন আর আমাদের এই আগুন থেকে বাঁচান, আমার সবকিছু ছাই হয়ে যাবে। হে আল্লাহ, আমার ঘর, আমার সারা জীবনের কামাই শেষ হয়ে যাচ্ছে। আমি কি করব? গ্রামের সব লোক কোথায়? কেউ আমাকে সাহায্য করুন। সেই সময় গ্রামের বেশিরভাগ পুরুষ দূরে মাঠে কাজ করতে গেছিল। রশিদ আর ছকিনা বুঝতে পারছিল না কিভাবে এই একলা ভয়াবহ আগুন নেভাবে। রহিমুল্লাহ এক মুহূর্তের জন্যেও পুরনো তিক্ততার কথা ভাবল না এবং সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলল, জোয়া, সময় নষ্ট করো না, তুমি তাড়াতাড়ি কুয়ো থেকে জল তোলো, আমি বালতি নিয়ে আসছি। রহিমুল্লাহ আগুন আগুন বলে চিৎকার করতে করতে নিজের প্রাণের তোয়াক্কা না করে জ্বলন্ত বাড়ির দিকে দৌড়ে গেল। রশিদ ভাই, নিজেকে সামলান, এভাবে কাঁদলে হবে না। তাড়াতাড়ি বালতি ধরুন, আমাদের আগে এই ছাদে জল দিতে হবে, নইলে পুরো ঘর ছাই হয়ে যাবে। রহিমুল্লাহর কণ্ঠ শুনে রশিদ যেন নতুন শক্তি পেল। দুজনে মিলে আগুনের উপর জল ঢালতে শুরু করল। জোয়া অনবরত কুয়ো থেকে জল তুলে আনছিল আর রহিমুল্লাহকে দিচ্ছিল। ছকিনাও কাঁদতে কাঁদতে জল দিতে সাহায্য করতে লাগল।
সবাই মিলে আধ ঘন্টা ধরে লড়াই করে অবশেষে আগুন নেভাতে সক্ষম হলো। ঘরটা পুরোপুরি পুড়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেল। যখন আগুন নিভে গেল, চারজন সেখানে মাটিতে ঘাম ও ছাই মাখা অবস্থায় বসে পড়ল। রহিমুল্লাহ ভাই, আমরা তোমার সাথে কত বড় অন্যায় করেছি। তোমার সারা বছরের পরিশ্রম নষ্ট করেছি আর তোমাকে চোর বলেছি। তবু আজ তুমি নিজের প্রাণ বিপন্ন করে আমাকে আর আমাদের বাচ্চাদের মাথার ছাদ বাঁচালে। আমি কত নিচু মানুষ। রহিমুল্লাহ ভাই, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। জোয়াবন, আমাকে মাফ করে দাও। আমার কটু কথা আর মনের হিংসে আমাদের মাঝখানে ঘৃণার পাহাড় খাড়া করেছিল। তুমি আমার প্রতিবেশী ছিলে, তবু আমি তোমাকে শত্রুর মতো দেখেছি। কিন্তু আজ তুমি ফেরেশতার মতো দৌড়ে এসে আমার ঘর সংসার বাঁচিয়ে নিলে। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। রশিদ ভাই, পুরনো কথা একদমই ছেড়ে দিন। যা হয়েছে তা খারাপ স্বপ্ন মনে করে ভুলে যান। শস্য তো আবার ফলানো যায়, কিন্তু রশিদ ভাই, আজ যদি আপনার ঘর পুড়ে যেত, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। বশির চাচা ঠিকই বলেছিলেন, আমরা একে অপরের সাহারা। আসলে মানবতাই হলো সবথেকে বড় ধর্ম। সেই আগুন শুধু তাদের বাড়ি পোড়া থেকে বাঁচালো না, বরং তাদের মনের ভিতরে থাকা ঘৃণা আর হিংসেও পুড়ে ছাই করে দিল। পরের দিন রশিদ নিজেই রহিমুল্লার বাড়িতে গিয়ে বাগানের সেই আটকে থাকা বেড়ার কাজ নিজের হাতে শেষ করল। ছোট ভাই, আজ থেকে আমার মুরগি আর তোমার বাগানে কোনো দিন ক্ষতি করবে না। কিন্তু আমি আর আমার পরিবার রোজ তোমার খবর নিতে আর বাগানের শোভা দেখতে অবশ্য আসব। এই গল্প থেকে আমরা মূল্যবান শিক্ষা পাই। প্রতিবেশীদের মধ্যে ছোটখাটো অশান্তি হতেই পারে, কিন্তু বিপদের সময় একে অপরের ঢাল হয়ে দাঁড়ানোই আসল কর্তব্য। ঘৃণাকে ঘৃণা হিসাবেই নয়, বরং ভালোবাসা আর সহানুভূতি দিয়েই জয় করা সম্ভব।